নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আজ আমি এসে গেছি আর একটি নতুন ভৌতিক কাহিনী নিয়ে, যা শুনে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। আজকের গল্পটি ঠিক তাদের জন্য যারা ঘুরতে ভালোবাসেন, বিভিন্ন জায়গায়, যারা পাহাড় জঙ্গল পছন্দ করেন। তো এমনই একটি পাহাড়ি রহস্যময় ভূতের গল্প পাঠিয়েছেন কলকাতা থেকে সৌমক বসু মল্লিক। তিনি ঠিক যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক তেমনভাবেই পাঠ করলাম। ভুল ত্রুটি মাফ করবেন। ঋষভ ভিউ পয়েন্ট যাওয়ার জন্য ইচ্ছেগাঁও থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের। মাঝে আবার কালিম্পং ঘোরার তীব্র ইচ্ছাকে সম্বরণ না করতে পেরে গাড়ি নিয়ে পুরো কালিম্পং ঘুরে যখন আবার ঋষভের রাস্তা ধরলাম, তখন ঘড়িতে প্রায় বিকেল 5টা। পাহাড়ের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে আর মেঘ ও কুয়াশার চাদরে চারিদিক ঢেকে গেছে। বেশ মায়াবী পরিবেশ। শেষমেশ যখন ঋষভের জন্য চড়াই শুরু করলাম, তখন সন্ধে 6টা বেজে গেছে আর রাস্তার দুই ধারে সুবিশাল পাইন গাছের পেল্লাই উচ্চতা দেখে আকাশ পাতাল ভাবতে শুরু করেছি। হঠাৎ গাড়িটা একটা রাস্তার বাঁক নিতেই ঝাঁকুনি দিয়ে থেমে গেল। গাড়িটা এমনভাবে দাঁড়িয়ে গেছে যে গাড়ির সামনের আলোটা ওই ঘন কালো নিকষ অন্ধকারে দুটো বড় বড় পাইন গাছের দিকে তাক করে রয়েছে। আর আমি একটু অবাক হয়ে ড্রাইভারের দিকে তাকালাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ড্রাইভার বললেন, কিছু না সাবজি, গাছের ফাঁকে কাউকে একটা দেখলাম মনে হলো, হয়তো আশেপাশের গ্রামবাসী হবে। আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা, কিন্তু গাড়িটা চালাও এবার, অনেক দেরি হয়ে গেছে ভাই। এই গভীর অন্ধকারে দুপাশে সুবিশাল পাইনের বনের মধ্যে পাথরের রাস্তার উপর একটা বাঁকে আড়াআড়িভাবে দাঁড়িয়ে। এরপর ড্রাইভারের মুখ থেকে যেটা শুনলাম তাতে আমার গলা শুকিয়ে এলো। গাড়ির কিছু একটা খারাপ হয়েছে সাবজি, স্টার্ট হচ্ছে না। আপনি বসুন, আমি নেমে দেখছি। এরপর কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর যখন বুঝলাম গাড়ির সমস্যাটা সারানো আমার এই ড্রাইভারের দ্বারা সম্ভব নয়, তখন সত্যি একটা অদ্ভুত ভয় আমার মনটাকে গ্রাস করতে শুরু করল। ড্রাইভার রোহিত কিন্তু তখনও একগাল হাসি নিয়ে বলছে, ভয় পাবেন না, এক্ষুনি কোনো গাড়ি আসবে, আমরা হেল্প পেয়ে যাব। আমার মনে হলো এই কথাটা নেহাত আমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই নয়, কারণ এই সন্ধে 7:30 নাগাদ কোনো ট্যুরিস্ট গাড়ি ওই চড়াইতে ওঠে না। যা ওঠার সব বিকেল 5টার মধ্যে আলো থাকতে থাকতে উঠে যায়। এরপর খানিক সময় অপেক্ষার পর 3 থেকে 4টে ফোন করে ড্রাইভার কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করছে, এটা বুঝতে পারলাম। সময় যত বাড়ছে তত আঁধার আরও গাঢ় হচ্ছে আর নানান রকমের আওয়াজ এই গাছের সারির মধ্যে থেকে ভেসে আসছে। আকাশের মেঘের পরিমাণ এতটাই যে চাঁদ বা তারা কোনোটারই দেখা মিলছে না। মনের ভেতর আস্তে আস্তে হতাশা গ্রাস করছে আর প্রবল আতঙ্ক হচ্ছে যে এই রাতটা বুঝি এই গাড়ির ভেতর বসেই এই পরিবেশে কাটাতে হবে। খাবার বলতে কিছু বিস্কুট আর 2টো চকলেট ছিল, সঙ্গে অর্ধেক ভর্তি একটা জলের বোতল। রোহিত একটু হেসে আমায় বলল, আমরা দুজন আছি সাবজি, ভয় নেই কিছু। আমি ফোন করে দিয়েছি, আমার বন্ধু একটা গাড়ি নিয়ে আসছে কালিম্পং থেকে, 1 ঘন্টা মতন লাগবে আসতে। ততক্ষণ গাড়িটা একটু ঠেলে রাস্তার ধারে নিয়ে যাই চলুন। আমার এই গাড়ি ঠেলার কথা শুনেই হঠাৎ রাগ আর যন্ত্রণা চরমে উঠে যায় আর বলেই ফেললাম, হ্যাঁ, তোমার গাড়ি ঠেলার জন্য এত রাতে এই স্পটে আমাকেই পেয়েছিলে। গাড়ির রক্ষণাবেক্ষণ না করতে পারলে গাড়ি চালাও কেন? রোহিত আবার সেই অল্প হেসে আমাকে উত্তর দিল, গাড়ির সব কিছু ঠিক আছে সাবজি, কেন স্টার্ট হচ্ছে না বুঝতে পারছি না। আমি সত্যি অবাক হয়েছিলাম এটা দেখে যে প্রায় 45 মিনিট এইভাবেই দাঁড়িয়ে থাকার পরও উল্টো দিক থেকে বা পেছন দিক থেকে কোনো গাড়ি এলো না। নিদেন পক্ষে কোনো পাহাড়ি গ্রামবাসীর স্কুটি বা বাইকও এলো না। গাড়ি ঠেলে ঘাম মুছতে মুছতে গাড়িতে উঠে বসলাম। বসে বসে নিজের ওপর রাগ ধরছে যে যদি সকালে আগে বেরোতাম তাহলে হয়তো এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না।
এইসব চিন্তা করতে করতে ফোনের দিকে তাকিয়ে দেখি 20% চার্জ রয়েছে। আর সেই জঙ্গলে আমার ফোনের সিগন্যালের কোনো পরিষেবা নেই, ফলে আমি পুরো অসহায়। একমাত্র লোকাল ছেলে রোহিতই ভরসা। খুব হতাশা বোধ শক্তি কাজ করা বন্ধ করে দিলে যেমন হয়, ঠিক তেমনি অবচেতন মনেই গান গাইতে শুরু করলাম। চারমূর্তি সিনেমার সেই বিখ্যাত গান। হঠাৎ গাড়ির আলোতে স্পষ্ট দেখতে পেলাম সামনের পাইন গাছের মধ্যে দিয়ে একজন সাদা কাপড়ে মোড়া মানুষের উপস্থিতি। সে যেন হেঁটে এক গাছের তলা থেকে অন্য গাছের তলায় আলোর গতিতে যাচ্ছে। আমি শিউরে উঠে রোহিতকে বললাম, সামনে ওটা কে? পুরো বডিতে সাদা কাপড় জড়ানো। সাবজি, কেউ একটা ছিল, আমি তখনও দেখলাম, কিন্তু ভালো করে দেখতে গেলেই গায়েব হয়ে যাচ্ছে। আমি কি বলবো কিছু উত্তর খুঁজে পেলাম না, কারণ ওরা মমির মতন একটা মানুষের চেহারা দেখে দিনের বেলায়ও যে কোনো মানুষ ভয় পাবে, আর এখন তো অন্ধকার, একাকী রাত। মনে পড়ে গেল ফেলুদার সোনার কেল্লা সিনেমার সেই জখম হওয়া ডাক্তার হাজরার ব্যান্ডেজ বাঁধা চেহারার কথা। কিন্তু এই জঙ্গলে কোনো ডাক্তার হাজরা লুকিয়ে থাকতে পারেন সে বিষয়ে বিবেচনা করার যুক্তিবোধ আর কাজ করল না। হাত পায়ে ঝিম ধরে এলো, প্রায় অচৈতন্য অবস্থায় চলে গেলাম। এরপর রোহিতের কিছু আওয়াজ কানে ভেসে এলো, গাড়ি আগায়া, গাড়ি আগায়া, সাবজি উঠে পড়েন। আস্তে আস্তে জলের ঝাপটায় ক্যানটা ফেরত আসতেই জল খেয়ে উঠে দেখলাম ঘড়িতে রাত 9টা বাজে, আর সব কিছুই যেন অলৌকিক মনে হচ্ছে যেদিকেই তাকাচ্ছি। রোহিতকেও যেন বিশ্বাস করতে পারছি না তখন। কোনো রকমে মালপত্র নিয়ে অন্য গাড়িতে উঠে বসলাম, আর রোহিতও তার বন্ধুকে নিয়ে ঋষভের একদম পাহাড়ের উপরের হোটেলে গিয়ে বসল। ওপরের হোটেলে গিয়ে পৌঁছালাম আরও 30 মিনিট পর। এই 30 মিনিট একদম বোবা হয়েছিলাম। আগের গাড়িটা ওখানেই আমরা ছেড়ে এলাম। মনে হলো প্রাণ ফিরে পেলাম এবার। হোটেলের লোকেরা আমাদের দেখে ভূত দেখার মতন দাঁড়িয়ে রইল। পরিচয় দিতেই ওদের পাহাড়ি ভাষায় ড্রাইভার রোহিতকে কত কী যে বলল আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। শুনলাম আমার অনুপস্থিতি দেখে আমার রুমটা অন্য কাউকে হোটেল মালিক দিয়ে দিয়েছে। তবে খুবই হৃদয়বান হিমালয়ান হোমস্টের মালিক আমার জন্য তড়িঘড়ি একটা রুমের ব্যবস্থা করে দিলেন। সঙ্গে খাবার, গরম জল, চা, সব কিছুর চটজলদি ব্যবস্থা হয়ে গেল। রাতের খাবার খেয়ে আমি ঋষভ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে একটু মুক্ত বাতাস নিতে নিতে দেখি রোহিত কাকে যেন ফোন করে বড় একটা কাহিনী বর্ণনা করছে। আমি কাছে যেতেই চুপ করে গেল আর কথা ঘুরিয়ে দিল। আমি শুধু রোহিতকে একটাই প্রশ্ন করলাম, তোমায় হোটেলের লোকেরা কি বলল অতক্ষণ ধরে? আমায় খুলে বলো। অনেক জোরাজুরির পর রোহিত যা বলল তার সারমর্ম এই, আজ থেকে ঠিক 5 মাস আগে যে বাঁকটাতে আমাদের গাড়ি খারাপ হয়েছিল সেই বাঁকেই একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। পাইন গাছে গাড়িটা সজোরে ধাক্কা মেরেই অর্ধেক জ্বলে যায় আগুন লেগে। গাড়ির ড্রাইভার ও সামনের সিটে বসা এক ভদ্রলোক দুজনেই মারাত্মক জখম হন। হসপিটালে নিয়ে গিয়ে বেশ কিছুদিনের চিকিৎসা চলার পর ওরা মারা যায়। জানা যায় ওই ভদ্রলোকের 80% শরীর পুড়ে গেছিল এবং সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মৃতদেহ দাহ করা হয়। তারপর থেকে প্রতি মাসের এই তারিখে সন্ধ্যের দিকে যারাই এই রাস্তা দিয়ে গেছেন তারাই কিছু একটা অনুভব করেন, যার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। কিছু গাড়ির খারাপ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে ঠিক ওই স্থানে। একজনের হার্ট অ্যাটাকে মৃত্যুও নাকি ঘটেছে ওখানে ওরকমই এক রাতে। ঋষভের লোকের মুখে মুখে এই ঘটনা ছড়িয়ে যায় ও তারপর থেকে এই তারিখে প্রতি মাসে বিকেল 5টার পর কোনো গাড়ি আর ওখান দিয়ে চলে না। এখানের পাহাড়ি গ্রামবাসীরাও প্রাণ ভয়ে এই সব দিনে আর চলাচল করেন না। ওরা এখানে একটা ছোট হনুমান মন্দির তৈরির জন্য পঞ্চায়েতে আবেদন করেছে, যাতে করে ওই বাঁকে আর কোনো অঘটন না ঘটে।
হিসাবের বাঁকে পরের বার এলে সকাল বা দুপুরের মধ্যেই আসব। এই আমরণ প্রতিজ্ঞাতে আমি নিজেকে বেঁধে ফেলেছি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর প্রথম নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ও হ্যাঁ, যদি আপনাদের জীবনে ঘটে থাকা এমন কোনো ভৌতিক ঘটনা বা শোনা কোনো কাহিনী থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে আসা এই ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে লিখে পাঠাবেন। তো চলো টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।